আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি মুকুটমণিপুর ভ্রমণ পর্বের আজ শেষ দিন। গত 3 দিন ঝাড়গ্রাম এবং বেলপাহাড়িকে কেন্দ্র করে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সহ দারুণ সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি। আপনারা যারা আমাদের আগের পর্বের ভিডিওগুলি দেখেননি, সেগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে তা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গতকাল সকালটা আমাদের শুরু হয়েছিল গাড়রাসিনী পাহাড়ে ট্রেক করে। এরপর সারাদিন নানা জায়গায় ঘুরে সন্ধেবেলার পর আমরা এসে পৌঁছেছিলাম মুকুটমণিপুর। আর আজ ঘুরে দেখব মুকুটমণিপুরে কংসাবতী ড্যাম। কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থলে নির্মিত বিশাল আকার এই মাটির বাঁধ এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাঁকুড়ার রানী নামেও পরিচিত। ড্যামের ওপরে নিজেদের গাড়ি নিয়ে আমরা কিভাবে ঘুরলাম তাই রইল আজকের ভিডিওতে। ড্যামটা ভালোভাবে ঘুরে দেখে আজই আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। বোহেমিয়ান সোলসের সাথে আপনাদের যাত্রা শুভ হোক। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম নদীর ধারে। ভিডিও করার কথা মনে ছিল না একদম, তাই সকালবেলার কয়েকটা ছবিই রাখলাম এই ভিডিওর মধ্যে। দেখুন কি বিশাল জলরাশি, এপার ওপার দেখা যায় না। দারুণ সুন্দর শুরু হলো সকালটা। এরপরে চা খেয়ে হোটেলে ফিরে চান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। এইটা হচ্ছে মুকুটমণিপুর রোড। তো এই দিকে চলে যাচ্ছে ওই বেলপাহাড়ি, ওদিক থেকেই আমরা এলাম। তো আমরা এসে এইখানে হচ্ছে ড্যাম। আমরা যেই ছানটাতে আছি একদম এই রাস্তার ধারে, এই ড্যামের পাশেই একটা হোটেল। এই হোটেলটাতে আমরা আছি। হোটেলটা খুব সুন্দর, একদম রাস্তার ধারে, সাজানো গোছানো এবং গাড়ি রাখার ব্যবস্থাও আছে। এই যে খুব সুন্দর সাজানো গোছানো বাগান, বেশ ভালো। একতলা বাড়ি, তাতে অনেকগুলো রুম আছে। এই দিকেও একটু রুম আছে। আর এই হচ্ছে বাগান। রেস্টুরেন্ট আছে পাশে, এখানে একটা রেস্টুরেন্টও আছে। হোটেলের আর এই যে পার্কিংয়ের জায়গা, আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে। সুন্দর একটা সাজানো গোছানো হোটেল। হোটেলের আপনারা গুগল সার্চ করে পেয়ে যাবেন। কোনো রকম মানে অ্যাডভার্টাইজমেন্ট বা কিছু আমরা করব না, কিন্তু হোটেলটা সুন্দর, আপনারা নিজের মতো করে খুঁজে নিতে পারেন। গাছ লাগানো হবে না, এখানটা গাছ লাগানো হবে না। হ্যাঁ, এখন গাঁদার সিজন, তো ওই ওপরে ওই জন্য বিভিন্ন রকমের সার ইয়ে করা ওপরে ওই রয়েছে। জন্য ইয়ে করতে সারের কিছু হলো না, শুকাতে দেওয়া হচ্ছে এগুলো। এটা হচ্ছে রিসেপশন, এই দিকটাও দেখাচ্ছি। এটা গোল বিল্ডিং, খুব সুন্দর। এখান দিয়ে ছাদে ওঠা যায়। এই রুমটাতে আমরা আছি, সুন্দর বারান্দা। ঠিক আছে, ছাদটাও দেখা যাক। একদম ড্যামের ধারেই, একদম রাস্তার ধারেই এই হোটেলটা। এই হচ্ছে ছাদ, দেখলেই বুঝতে হবে না, এটা গোল মতো স্ট্রাকচার, একতলাই বিল্ডিংটা, এটার কোনো দোতলা নেই। এই হচ্ছে ওপর থেকে গাড়ি রাখার জায়গা, পার্ক, ওইদিকে রেস্টুরেন্ট।
আর ওই পাশটাই হচ্ছে ড্যাম। একটু পরে আমরা ড্যামে যাব, তখন আবার ভিডিও করব। সকালবেলা নদীর ধার থেকে ঘুরে আসার পরে চান করে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে খেয়েছিলাম আচার দিয়ে আলুর পরোটা। ঘড়িতে এখন বাজছে সকাল 11:15। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি মুকুটমণিপুর থেকে। যাওয়ার আগে আমরা ড্যামটা ঘুরে যাব। আর একটু আগে বেরোতে পারলে আমাদের ভালো হতো, যেহেতু আজকেই আমরা ফিরব। কিন্তু এখানে গাড়ি নিয়ে ড্যামের ওপরে যাওয়ার জন্য যে পারমিশনটা দেওয়া হয়, সেই অফিসটা খোলে সকাল 10:30টার পরে। যাই হোক, এবারে আমি গাড়িতে উঠে পড়ছি। গাড়িতে উঠে পড়েছি আমি। এবারে আমাদের আজকের জার্নি শুরু হলো। এখন আমরা পারমিশন করাতে যাচ্ছি ড্যামে ওঠার জন্য। এই যে লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আমরা খুবই কাছে ছিলাম ড্যামে। সামনে রাস্তার ডান দিকে একটা সুন্দর শিব মন্দির রয়েছে। জয় মহাদেব, ওম নমঃ শিবায়। এইটা হচ্ছে ড্যাম, মুকুটমণিপুর ড্যাম, মানে লক গেট। এটা লক গেটটা। হ্যাঁ, বাঁদিকে বলেছে গেটের শেষে। এই যে এই অফিসটা দেখা যাচ্ছে, যেখান থেকে গেট পাস পাওয়া যায়। গেট পাস হয়ে গেছে। এবারে আমরা ড্যামে উঠব। এটা মুকুটমণিপুর লক গেট। এইখানে এই যে মুকুটমণিপুর যে জলের রিজার্ভার, সেখান থেকে কংসাবতী নদীর, সেখান থেকে এই লক গেটটার মাধ্যমে এই দিকে জল পাস করানো হয়। তো এখন বোধহয় একটু জলের কম আছে, ফ্লো এখন এই জন্য পাথুরে দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কাঁসাই নদী, কংসাবতী। ওই দিকটা জল, এই দিকটা অতটা জল নয়, মাঝখানে এই লক গেট। এই আমরা পারমিশনটা করালাম, এবারে আমরা ড্যামের ওপরে উঠতে পারবো। এখানে পারমিশন করাতে কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। খালি ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির নাম্বার দিলেই ওরা একটা গেট পাস দিয়ে দেবে। অবশ্যই এই যে হচ্ছে অফিস, এটা যে কোনো সরকারি ছুটির দিনে ছুটি থাকে। এই যে ফ্রি অফ কস্ট দেখতে পাবেন, এই যেখানে লেখা আছে বিনামূল্যে। এটা সরকারি ছুটির দিন ছুটি। তো ওই প্ল্যান করলে সেই মতো প্ল্যান করতে হবে। এখন আমরা গাড়িতে উঠছি। না, এইটা হচ্ছে ড্যামে ওঠার রাস্তা, মানে গাড়ি নিয়ে ড্যামে ওঠার রাস্তা। ওই কালকে ওপর থেকে এই রাস্তাটাই আমরা দেখছিলাম। এই আমরা ঢুকবো, গেট পাস চেক করছেন, চেক পোস্ট। একটাই ব্যাগ। হ্যাঁ, একটা
হ্যাঁ 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 ঠিক আছে। 2 ঘন্টার জন্য পারমিশন পাওয়া যায়, তাই বলে দিলেন 1টায় বেরোবেন। যেতে যতক্ষণ লাগবে সেই ক্যালকুলেশনটা করলেই হবে। হ্যাঁ যেতে যতক্ষণ লাগবে সেই ক্যালকুলেশন করে ঘুরে বাকিটা ফিরে পড়তে হবে। আমরা ড্যামের ওপরে কালকে আমরা সন্ধেবেলা এসেছিলাম। 1956-57 সালে কংসাবতী সেচ প্রকল্পের অংশ হিসেবে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে। মুকুটমণিপুরের এই কংসাবতী ড্যাম ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, যার দৈর্ঘ্য প্রায় 11.27 কিলোমিটার। মূলত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার 3.5 লক্ষ হেক্টর জমিতে জলসেচের জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। কি অসাধারণ ব্যাপারটা, সত্যি এত সুন্দর। এই দিকটা স্থলভূমি, পাহাড়, আর এই দিকটা নদী। এটা দেখে মনে হচ্ছে যেন একদম সে দিগন্ত রেখা পর্যন্ত দেখা যাচ্ছে। সমুদ্র মনে হচ্ছে, যদিও এটা সমুদ্র নয়, এটা কংসাবতী নদীর ড্যাম। ভাবা যায় কত বড়। ছবি তোলা হয়ে গেছে এবারে। হ্যাঁ, একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু থেমে ছবি টবি তুললাম, এবারে আবার যাচ্ছি। এইদিকে জলরাশি আর এইদিকে রয়েছে, জানি না কতটা দেখা যাচ্ছে, এদিকে রয়েছে পাহাড়ের একটা রেঞ্জ। কুয়াশার জন্য হালকা লাগছে, রাস্তাটাও দারুণ। নদী যে কত বড় আর কত সুন্দর। উপরটা কি ওই সব বিভিন্ন পয়েন্ট, এইটাই ভিউ পয়েন্ট বোধ হয়। ওই যে ভিউ পয়েন্ট সব দাঁড়িয়েছে। দেখি নামা যাক। মানে দূরে যেটা মানে ওই পারটা দেখাই যাচ্ছে না। এই পুরো রাস্তাটা প্রায় 5-6 কিলোমিটার ডিস্টেন্স। এটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। ওইদিকে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মুসাফিরানা ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হবে যতজন আছে। মুসাফিরানা ভিউ পয়েন্ট এই দিকে রয়েছে, এই পারে, এবং টিকিট লাগে 10 টাকা করে। ডিয়ার পার্ক, যেটা আমাকে এই দাদা ইনফরমেশন দিল, সেটা হচ্ছে যে ডিয়ার পার্ক গাড়ি করে যাওয়া যাবে না, বাইক যদি থাকে নৌকা করে বাইকটা পেরিয়ে যায়। নৌকায় বাইক, গাড়ি, এই বাইক আর মানুষ
পার করা যায়, কিন্তু গাড়ি তো পার করা যায় না, নৌকা করে পেরিয়ে ওই দিকে আবার গিয়ে হচ্ছে আরও 2 কিলোমিটার না 3 কিলোমিটার গেলে তবে ডিয়ার পার্ক। তো আমরা প্ল্যান করেছি আর ডিয়ার পার্কটা যাব না, কেননা সময় লাগবে, আমাদের সময় অত নেই। আর ডিয়ার পার্ক গেছিলাম, হ্যাঁ ডিয়ার পার্ক আর কিছুই না, চিড়িয়াখানার মতো, যেখানে অনেক হরিণ আছে। এই হচ্ছে মুসাফিরহানা ভিউ পয়েন্ট। এটা একটা পার্কের মতো, একটু উঁচুতে, আর ভিউটা সত্যিই খুব সুন্দর। এখান দিয়ে সানরাইজ আর সানসেট দেখার জন্য এই জায়গাটা একদম আইডিয়াল। এই জায়গাটা ওই জন্যই তৈরি। ওই যে দূরে গাড়িটা পার্ক করা হয়েছে, সব আমাদের গাড়িও ওইখানে আছে। কত বড় রাস্তা, টোটাল রাস্তাটা 13-14 কিলোমিটার। এখন পর্যন্ত আমরা যা এসছি ওই 5-6 কিলোমিটার, আরও 5-6 কিলোমিটার আছে, আরও যাওয়া যাবে। সেখানে শিব মন্দির আছে এর পরের পয়েন্টে গিয়ে, সেটা আবার ভিডিও করব। এখন আপাতত মুসাফিরহানা থেকে এই পর্যন্তই দেখছি, আরও কিছু যদি দেখানোর থাকে নিশ্চয়ই রেকর্ডিং করব। খুব ভালো সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, শান্ত, এবং সত্যি এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাওয়ার মতোই একটা জায়গা। কি মানে অসাধারণ লাগছে এই রাস্তাটা, মানে অসাধারণ। ওহ, কিছু বলার নেই, সত্যি অনবদ্য। যাওয়া যায় না, আমি ভেবেছিলাম বোধহয় এটা দিয়ে ওখানে যাওয়া যায়। কতটা আছে কি জানি রাস্তাটা। চলো দেখি আরেকটু। এত আমাদের সময়ের একটা টানাটানি যে এত সুন্দর জায়গায় যে একটু বেশিক্ষণ সময় কাটাবো। তাহলে মুকুটমণিপুর এসে 2 দিন থাকতে হবে, রিল্যাক্স করতে হবে। লাভ নেই, ওটা অনেক দূর যাচ্ছে। এসবে দেখো। হ্যাঁ ওই যে আমি দেখছি ওইখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব সুন্দর করে লেখা আছে। আমি সহজ পাঠ দেখলাম ওখানে। ও আচ্ছা, সহজ পাঠ মানে বাচ্চারা এসে এখানে এইসব শিখবে, অ আ ক খ শিখবে। মুসাফিরহানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ড্যামের শেষ প্রান্ত অবধি, যত দূর যাওয়া যায়। ফেরার সময় আসবে, চলো যাওয়া যায় যাওয়ার জন্য। আচ্ছা, এই কংসাবতী ড্যামের ওপরে রয়েছে একটি শিব মন্দির। ড্যামের শেষ প্রান্ত অবধি গিয়ে ফিরে আসার সময় আমরা মন্দিরটাতে যাব বলে ঠিক করলাম। ওই যে নৌকা বিহার পরিষেবা। হ্যাঁ টাইমের মধ্যে। এখানে কত দূর, এটা কত দূর যাওয়া যাবে? আচ্ছা, কি সুন্দর দ্বীপগুলো। আমরা একদম এন্ড পয়েন্টে পৌঁছে গেছি, এটাই এন্ড পয়েন্ট।
কতখানি দূরে, মানে অন্তত 13-14 কিলোমিটার হবে টোটালটা এই ড্যাম রোডটা, এটাই এন্ড। এরপরে নর্মাল যেরকম রাস্তা সেরকম রাস্তা, এটা হচ্ছে end। মানে ওই দিকটা দেখাই যাচ্ছে না, এত দূর। আমরা এসে গেছি পরেশনাথ অবেদ ভাবতীর্থ পরেশনাথ মন্দির। মনে তো হচ্ছে, তবে মূর্তিটা এখানকার নয়, মূর্তিটা কোথা থেকে আনা, ভাঙা, সেখান থেকে এটাকে জোড়া লাগানো মনে হচ্ছে এই সাইডটা। কোন ঠাকুরের মূর্তি? তোর ঘরে কেন তুই জানিস না? যা, মনে হচ্ছে কালী। কংসাবতী ড্যামের ওপরে অবস্থিত এই পরেশনাথ শিব মন্দিরটি স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত পবিত্র জায়গা হিসেবে বিবেচিত হয়। এখানে যে শিবলিঙ্গটি পূজিত হয় তা বাঁধ নির্মাণ করার সময় যখন মাটি খোঁড়া হয়েছিল মাটির তলা থেকে পাওয়া গেছিল বলে মনে করা হয়, যদিও দ্বিমত রয়েছে। অনেকে এটিকে জৈন সংস্কৃতির নিদর্শন বলেও মনে করেন। এইখানে জুতো খুলতে হবে। এই হচ্ছে মন্দির চত্বর, এই হচ্ছে শিব মন্দির। সুন্দর মন্দিরটা, সুন্দর মন্দির। আনন্দমুখর হয়েছে বাবার মকর মেলা। আচ্ছা, বহু প্রাচীন যুগ থেকে এই নাথ পূজা হয়ে আসছে পরেশনাথে। বহু প্রাচীন যুগ থেকে, মানে এই সব মুকুট মূর্তিগুলো মানে ড্যামের ভেতর থেকে উদ্ধার হয়েছে, মানে ড্যাম বাকি মূর্তিগুলো শিবের পূজা যুগ যুগান্তর হয়ে আসছে, যুগ যুগান্তের জাগ্রত দেব। হ্যাঁ, বাকি মূর্তিগুলো বাকি মূর্তি। ও বাকি মূর্তিগুলো, কিন্তু সেগুলোও তো একসময় মানে ড্যাম্পে নানা বাধা বিপত্তি ছিল, ইরিগেশন অফিসাররা এনে ওটা প্রতিষ্ঠা দিয়েছিলেন। ওই যে দেখছেন বিষ্ণু। আচ্ছা, মানে এগুলো সব বিষ্ণু। হ্যাঁ, ওনারা মনে করতেন যে শহরের সঙ্গে হরির বিরাট সম্পর্ক রয়েছে, আমাদের এই বিপর্যয় হয়েছে, তো এইটা প্রতিষ্ঠা, এই করে প্রতিষ্ঠা হয়েছিল এগুলো। আচ্ছা, এগুলো সব পাওয়া গেছে। দেখছেন শিবের পূজা যুগ যুগান্তে এই দুর্গম স্থানে বিরাট। মানে এইখানেই ছিল, হ্যাঁ, এখানেই, মানে এটা কোনো এরকম আনা এই হয়নি। শিবদেবের পূজা আগে সারেঙ্গড়ে অবস্থান ছিল, ড্যাম্পের নদীমগ্ন জায়গা। আচ্ছা। এই যে পাথর দেখছেন এরকমেরই জায়গা ছিল, আচ্ছা। এরকমই পাহাড়টা ছিল একটু দূরে। আচ্ছা ওই যে দ্বীপগুলো দেখছেন না, জলে ঢাকার সময় নাকি এখানে ইয়ে করা হয়েছিল। আচ্ছা, সেখান থেকে এখানে, আচ্ছা, এটা স্থানান্তরিত হয়েছে, আর এই মূর্তিগুলো ওখান থেকে পাওয়া নানা বাধা গেছে। বিপত্তি হয়েছিল, ইরিগেশন থেকে করেছিলেন তদানীন্তন কালে সবাই মিলে। খুব ভালো। একটু ঘুরেলেন। হ্যাঁ, পরমেশ্বরের ধাম নন্দী, পুরো ড্যামের ভিউ পাবেন। নন্দী। আমার মাঠে ড্যামে যে পুরো ড্যামের ভিউ আছে। এমনকি তদানীন্তন সময় এগুলো পাথর পরীক্ষা নিরীক্ষা করে আনুমানিক 1500 বছর প্রাচীন সভ্যতার মূর্তি বলতে হয়। আচ্ছা, এই যেইগুলো পাওয়া মানে সব পাওয়া মূর্তি গেছে, বলে, আনুমানিক 1500 বছর প্রাচীন সভ্যতার মূর্তি। আনুমানিক 1500 বছর আগেকার সব। এরকমই বলতেন। এবারে আজকে তো এখন অনেক রকম ভারতবর্ষ এখন অনেক ইয়ে হয়েছে, সেটা তো আলাদা কথা। ডিজিটাল মেশিন পত্র হয়েছে, লোকশ্রুতি, বিজ্ঞানীরা আপনি যেটা একদম হুবহু বলে দিতে পারবেন এখন যেরকম জ্ঞানী। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা লোকমুখে প্রচার না, লোকমুখে না, এটা আগেকার দিন ইরিগেশন অফিসাররা বলতেন। বলেছে। হ্যাঁ, আচ্ছা বলতেন পাথর পরীক্ষা করে এমনটাই বলে যে আমার দাদুরা বলতেন। আচ্ছা, প্রত্নতাত্ত্বিকরা। আনুমানিক 1500 বছর প্রাচীন সভ্যতার মূর্তি আমার দাদুরা বলতেন, এখনো মনে রয়েছে আমার। আনুমানিক 1500 বছর আগেকার মূর্তি, বিষ্ণুর মূর্তি সম্ভবত। এগুলো প্রাচীন মূর্তি তো দ্বিমত রয়েছে। হ্যাঁ, দ্বিমত তো থাকবেই, যখন হয়েছিল তখন ইতিহাসের ক্ষেত্রে দ্বিমত থাকে। দ্বিমত থাকবেই। এখানে তো কেউ ওরম ভাবে বলতে পারবে না, কারণ এখানে সত্যি তো চীনা যুগের মূর্তি। প্রাচীন ছিল। আর এইটা নিয়ে এসে তারপরে এখানে এরমই পুজো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ড্যাম যখন বিশ্বের রেকর্ড হয়েছিল, ইনার একটা সেটও করে দিয়েছিলেন, নিজে দেখছেন লোহার এঙ্গেল। বলেন এই শিবদেবের পূজা যুগ যুগান্তরে ইনি গাছের তলাতে পূজা হতো আগের দিনেও। আচ্ছা, ঝড় হয়েছিল, ঝড়ে উপরের অংশটা তুলে দিয়েছিল, ফেলে দিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল আর কি ঝড়ে। আচ্ছা, ঠিক আছে।
এই হচ্ছে মন্দির চত্বর। আর ইতিহাস তো আপনারা শুনলেন, প্রায় 1500 বছরের মূর্তি। এখানে সব বিভিন্ন মূর্তি পাওয়া গেছে। মন্দিরের ওপর থেকে চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। এই অসাধারণ সুন্দর, শান্ত, মনোরম প্রাকৃতিক পরিবেশটা আরও কিছুক্ষণ উপভোগ করে এবারে আমরা ধরব ফেরার পথ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই সামনে আসছে গেট, যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এবার আমরা ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, আর মুকুটমণিপুর থেকেও বেরিয়ে যাচ্ছি। রওনা দিচ্ছি কলকাতার পথে। ওই ওপরেরটাই। এই যে গেট খুলে দিল, আমরা বেরিয়ে যাচ্ছি। In 100 meters, turn left toward Mukutmanipur Road. এবারে আমরা পড়লাম মুকুটমণিপুর রোডে। Continue for 7 kilometers. যে কোনো জায়গা থেকে বেরিয়ে ফেরার সময় একটা মিশ্র অনুভূতি কাজ করে মনে। বাড়ির জন্যও মন কেমন করে, আবার বেড়ানোটা শেষ হয়ে গেল বলে সেটার জন্যও মন খারাপ করে। সব মিলিয়ে ভিডিও করতে আর ইচ্ছে করে না। কিন্তু জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে পারলাম না। আরামবাগ পেরোতেই সন্ধে নেমে এলো। তাই জীবনের প্রথম লং ড্রাইভে রাতের হাইওয়েতে ড্রাইভিংয়ের অভিজ্ঞতাটাও হয়ে গেল আমাদের।
এই যে সামনেই দেখা যাচ্ছে রাজচন্দ্রপুর টোলগেট, এখান দিয়ে আমরা ঢুকে পড়ব কলকাতায়। এখন আমরা রয়েছি নিবেদিতা সেতু, যেটা সেকেন্ড বালি ব্রিজ নামেও পরিচিত, তার উপরে। কি সুন্দর লাগছে দেখুন ব্রিজটা। আমরা বাড়ি ফিরে এসেছি অবশেষে। পুরো 7 ঘন্টা লাগলো। 12:30টায় মুকুটমণিপুর ড্যাম থেকে আমরা স্টার্ট করেছিলাম। এখন বাজছে 7:30, একদম 7:30 বাজছে, 7:30। 7 ঘন্টা লাগলো। মাঝে এই কলকাতাতেই অনেকখানি সময় লেগেছে, লাস্ট 1 ঘন্টা, 1 ঘন্টা প্রায়। ডানকুনির কাছাকাছি একটু জ্যাম ছিল ওই জন্য। তো আমাদের এখানে ট্রিপ এন্ড হচ্ছে। আর ট্রিপ মিটারটা টোটাল আমরা এবারে যেটা 0 থেকে স্টার্ট করেছিলাম, এখন দেখাচ্ছে 586.7, 586.7 কিলোমিটার আমরা টোটাল এই ট্রিপটাতে রান করেছি, গাড়ি চালিয়েছি। আর মোটামুটি আমার মাইলেজ ঠিকঠাকই দিয়েছে গাড়ি। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, এবারের মতো শেষ হলো পর্ব। আবার দেখা যাক, আস্তে আস্তেই আমরা পরবর্তী প্ল্যানিং করছিলাম, দেখা যাক আবার কবে সম্ভব হয়। গুড নাইট। সাতটা 33। এরপরে তাহলে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।